নমস্কার, বেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এই ভিডিও যখন করছি তখন আজকের সপ্তম দফার মানে শেষ দফার ভোটের শেষে যে এক্সিট পোল আসবে বা এক্সিট পোল গুলো বেরোবে তার পূর্ণাঙ্গ ফলাফল এসে পৌঁছয়নি। অনেকেই কারো কারো শুরু হয়েছে বা কারো কারো অল্প বিস্তর হয়েছে। পুরো ফলাফল আসতে আরো অনেকটা বেশি সময় লাগবে, তো আমি তার আগেই ভিডিওটি করছি যাতে আপনাদের সময় মতো সেই ভিডিও আপলোড করে আপনাদের সামনে পরিবেশন করতে পারি। কারণ আমি এক্সিট পোলের বিষয় নিয়ে খুব একটা আগ্রহী বা নই, কারণ হচ্ছে আমি জানি যে এক্সিট পোলে আলটিমেটলি কি আসবে। লিখে নিতে পারেন আপনারা যে সমস্ত গদি মিডিয়া যারা রয়েছে আমাদের দেশের, আপনারা জানেন গত 10 বছর ধরে গদি মিডিয়া বলে একটি শব্দ চালু হয়েছে, যে মিডিয়া সরকারের কোলে মানে গদে বসে থাকে তাকে গদি মিডিয়া বলে। এবং গদি মিডিয়া যারা মানে সিংহভাগই প্রায় হয়ে গেছে, দু একটি ছাড়া। তো তারা যেটা হচ্ছে যে এক্সিট পোলের ফলাফল তারা দেবে এবং তাতে আপনারা লিখে নিতে পারেন যে মোটামুটি এনডিএ জোটকে তারা 370, কেউ 380, বিজেপিকে 330 এরকম আসন দিয়ে জেতাবে নিশ্চিতভাবে। এবং তারা এক্সিট পোলে যে অর্গানাইজেশনকে দিয়ে করাক না কেন, কিভাবে ফলাফল নির্ধারিত হয়ে বা তারা কিভাবে ফলাফলটাকে তৈরি করে তার একটা প্রসেস আছে। কিন্তু গদি মিডিয়া যখন সেটাকে দেখায় সেটাতে তাদের একটা হাতজস থাকে এবং শেষ পর্যন্ত ফলাফল কি হবে সেটা মিডিয়াই ঠিক করে দেয়। তো সেটার জন্য আমি বলে দিতে পারি যে সিংহভাগ মিডিয়াই হচ্ছে এনডিএ কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আনবে এবং 400-র কাছাকাছি আসনে নিয়ে যেতে পারে। কেউ 350, কেউ 370, বিজেপিকে 330, এককভাবে এনডিএ কে 370-70 নিয়ে যেতে পারে এবং হয়তো তাই নিয়ে যাবে। কারণ হচ্ছে একটা কথা পরিষ্কার যে তারা যদি বুঝতেও পারে বা তাদের কাছে যদি এক্সিট পোলের ফলাফল এরকম আসে যে এনডিএ জোট আসছে না, খুব মার্জিনালি আটকে যাচ্ছে বা খুব মার্জিনালি ইন্ডিয়া জোট এসে যেতে পারে, এরকম হলেও তারা কিন্তু এনডিএ জোটকে বিরাটভাবে ক্ষমতা আসছে বলে তারা দেখাবে। কারণ একটা জিনিস পরিষ্কার যে তারা যদি মনে করে যে সেই ফলাফল খাটবে না বা কোনো কারণে সেই ফলাফল উল্টে গেল, সেক্ষেত্রে তাদের কোনো চাপ নেই। কারণ হচ্ছে যদি এনডিএ জোট ক্ষমতায় না আসে এবং তারা দেখায় যে এনডিএ জোটই ক্ষমতা আসছে বিরাটভাবে, তারপর যদি তারা ক্ষমতায় না আসে সেক্ষেত্রে তাদের হচ্ছে মোদিজি তাদের গলা কেটে নেবেন না, কারণ ক্ষমতা থেকে চলে গেলে তারা সেই ক্ষমতা থাকবে না। আর এনডিএ জোটকে বড় করে দেখানোর পরে যদি সেই জোট ক্ষমতায় আসতে না পারে, আলটিমেটলি যদি ইন্ডিয়া জোট অল্প মার্জিনে হলো জিতে যায়, সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের কেউ তো তাদের গলা কেটে নেবে না, কেন ভাই তোমরা এনডিএ জোটকে বেশি বেশি করে দেখিয়েছিলে। এই যুক্তিটা তাদের কাছে নিশ্চিতভাবেই আছে এবং সেই কারণে এটা সেফ খেলা, যে বড় করে দেখিয়ে দিলাম বিরাট জয় হচ্ছে, লেগে গেল, আর যদি না লাগে তাহলে কেউ তাকে ডিস্টার্ব করবে না। তো এই অঙ্কে হচ্ছে তারা মোটামুটি ভাবে সবাই দিয়ে দেবে। আমি বলে দিতে পারি যে 350, 370, 380, 400-র কাছাকাছি অনেকে নিয়ে যাবে। এবং এ রাজ্যে বিজেপির আসন সংখ্যা কেউ 18 থেকে 22, কেউ 20 থেকে 24, কেউ 22 থেকে 26 এরকমও দেখাতে পারে। এ নিয়ে আপনারা আশ্চর্য হবেন না, আমি মোটামুটি বলে দিচ্ছি। এবং পরবর্তীকালে যদি সেটা না মেলে দায় নেই, কারণ এক্সিট পোল সবই হচ্ছে অনুমান, পূর্বানুমান। আমরা তো সমস্ত স্যাম্পল কালেক্ট করতে পারি না। একটা কেন্দ্রে যদি 80%, 70% মানুষ ভোট দেয়, সেক্ষেত্রে 10 লাখ লোকের ভোটার বা 12 লাখ ভোটারের কাছে তাই পৌঁছতে পারি না। আমি একটা স্যাম্পল নিয়ে করেছিলাম, সেটা নাও মিলতে পারে। অজুহাত অনেক আছে, হ্যাঁ, অজুহাত নিয়ে কোনো অসুবিধা নেই, অজুহাত দেওয়ার জন্য অনেক অস্ত্র রয়েছে। তো এটা হচ্ছে মোটামুটি এক্সিট পোল। কারণ আমি এক্সিট পোলে খুব একটা বিশ্বাসী নই, কারণ এটা অনেক সময় দেখা যায় যে শাসক দলের পক্ষে যারা যখনই থাকে সেই মিডিয়াগুলো যারা এক্সিট পোল করে তারা হচ্ছে তাদের কিছু সুবিধের জন্য এগুলো করে। তারপরে হচ্ছে যদি বুঝতেও পারে যে এক্সিট পোলে তাদের কাছে একটা বিজ্ঞান ভিত্তিক আছে, কিন্তু সেটাকে আমাদের দেশে সেইভাবে হয় না। আবার অনেকে বলে যে এখানে যেভাবে এক্সিট পোল হয় সেই এক্সিট পোল মেনে না, কারণ হচ্ছে বুথে নানান ধরনের হচ্ছে কারচুপি হয়, রিগিং হয়, অমুক হয়, তমুক হয়, তার জন্য এক্সিট পোল মেলে না। এসব ধরনের অজুহাত আছে। তো আমি বিশ্বাস করি একটা কারণে বহুবার হচ্ছে এক্সিট পোলের ফলাফল উল্টে গিয়েছে। কারণ হচ্ছে 2004 সালের একটা অভিজ্ঞতার কথা বলি। সে বছর দাঙ্গা, 2002-এর গুজরাটে দাঙ্গার পরে 2004 সালে যখন গুজরাটে লোকসভা নির্বাচন হচ্ছে, সেই সময় গুজরাটে 26টি সিটের মধ্যে কংগ্রেস 4টি আসনে প্রার্থী দিতে পারেনি, 22টি আসনে লড়েছিল। সেখানে ওপিনিয়ন পোল এবং এক্সিট পোল সবাই কিন্তু বিজেপিকে 26-এ 26 দিয়ে রেখেছিল আসন সংখ্যা। কিন্তু যখন গণনা হলো তখন দেখা গেল বিজেপি 8টি আসন হেরে গিয়েছিল।
তো তখন অনেকেই বলেছিল যে সব মিডিয়া পণ্ডিতরা ভুল প্রমাণিত হয়েছে, যত এক্সিট পোল ওপিনিয়ন পোল সব ভুল প্রমাণিত হয়েছে, আসলে মানুষই ঠিক করে দেয় যে কি হবে না হবে। যেমন 2021 সালে আমাদের এখানে ওপিনিয়ন পোল বা এক্সিট পোল যেটা দেখা গিয়েছিল, অনেকেই এখানে বিজেপিকে 100-র উপর আসন দিয়ে দিয়েছিল, কেউ 110, কেউ 120, কেউ 140, কেউ কেউ ম্যাজিক ফিগার ছুঁয়ে ক্ষমতাও এনে দিয়েছিল। কিন্তু আলটিমেটলি যখন গণনা শেষ হলো তখন দেখা গেল তারা বিজেপি 77 গন্ডি পেরোতে পারেনি। এরকমই 4 দিন আগে আমাদের বাংলার এক ইউটিউবারের আমি এক্সিট পোল দেখছিলাম, সেখানে সপ্তম দফার ভোটের আগেই এক্সিট পোল হয়ে গিয়েছে এবং সেখানে সেই এক্সিট পোলে দেখা যাচ্ছে সারা দেশে বিজেপি এনডিএ প্রায় 370-এর মতো আসন পাচ্ছে এবং বাংলায় বিজেপিকে 26টি আসন দেওয়া হয়েছে এবং তৃণমূলকে 13টি আসন দেওয়া হয়েছে। এবং সেই ইউটিউবার আবার বলছেন যে আমি 2021 সালে আমি যে পূর্বানুমান ফোরকাস্ট করেছিলাম সেটা মেলেনি, কারণ হচ্ছে গণনায় প্রচুর কারচুপি হয়েছিল। জানি না উনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন, গণনাটা কে করেছেন, গণনাটা নিশ্চিতভাবেই শাসক দল তৃণমূল কংগ্রেস করেনি, গণনাটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন অ্যারেঞ্জ করেছিল। তো বলেছিল যে আমি বিজেপিকে ক্ষমতা আসবে বলে আমি বলেছিলাম 21 সালে, কিন্তু সেটা মেলেনি, কারণ হচ্ছে গণনায় নাকি প্রচুর কারচুপি হয়েছে। তাই এবার আমি কিছু করছি না। তিনি একটি ভৈপর সংস্থার নামে একটি এক্সিট পোল দেখাচ্ছেন, যেখানে একটা দফা ভোটের আগেই সেই এক্সিট পোল কমপ্লিট হয়ে গেছে। বিজেপিকে সেখানে 370 আসন দেওয়া হয়েছে এবং বাংলায় বিজেপিকে 26 আসন দেওয়া হয়েছে, তৃণমূলকে 13 আসন দেওয়া হয়েছে। এবং তারপরে তিনি 13 আসন পাওয়ার পরে তৃণমূলের নেতা কর্মীদের কি দশা হবে তারও সব বর্ণনা বিবৃতি দিয়ে দিয়েছেন এবং কিছুটা হুঁশিয়ারিও দিয়েছেন যে তৃণমূল হেরে যাওয়ার পরে, 13 আসন পেয়ে হেরে যাওয়ার পরে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কোনো সমস্যা হবে না, তারা বিদেশ টিদেশেও পালিয়ে যেতে পারে, কিন্তু তৃণমূল কর্মীরা যারা দাদাগিরি করছেন বা যারা সপ্তম দফায় দাদাগিরি করবেন তাদেরকে চিন্তা ভাবনা করতে বলছি, কারণ ফল কিন্তু তাতে খারাপ হবে না, এরকম দিনের হুমকি টুমকিও দিয়েছেন। তা আমার খুব ভালো লেগেছে। আমার এগুলো যখন একটু মন মেজাজ একটু থাকে তখন এইসব গুলো থাকলে মনটা ভালো হয়ে যায় এইসব চ্যানেলের ভিডিও দেখলে। তো যাই হোক, এই হলো এক্সিট পোল এবং তার যে ঘটনাগুলো ঘটে এবং আড়ালে অনেক কিছু হয়, সেগুলো আপনাদের কিছু কিছু বলছি যে কি হয় না হয়। তো আজকে সপ্তম দফার ভোট ছিল বাংলাতে 9টি আসনে। আমি সপ্তম দফার ভোট নিয়ে দু একটি কথা বলবো। এই সপ্তম দফার ভোটে সকাল থেকে যেগুলো দেখলাম টিভিতে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে, তাতে দেখলাম যে বরানগরে সজল ঘোষ, বিজেপি বরানগরের যে উপনির্বাচনে, বিধানসভা উপনির্বাচনের প্রার্থী সজল ঘোষ, কোথাও মিডিয়াকে সঙ্গে নিয়ে ঘুরছিলেন, কোথাও তিনি একটা ভুয়ো নাকি যে ভোটারকে ধরেছেন। তো এই নিয়ে মিডিয়া বিরাট তিনি ভাষণ টাষণ দিলেন। বিকেল আবার একটা জায়গায় তিনি গিয়ে দেখলাম যে কোথায় বুথ জ্যাম হয়েছে বলে তিনি অভিযোগ করছেন এবং সেখানে মিডিয়াকে নিয়ে গিয়ে তিনি বুথ জ্যামের অভিযোগ করলেন, হইচই করলেন। তো এই হলো মোটামুটি সজল ঘোষের ব্যাপার। এবং ডায়মন্ড হারবারে প্রতিকুর রহমান, তিনি নাকি একজন ভুয়ো ভোটারকে তাড়া করে ধরতে গিয়েছিলেন এবং তাড়া খেয়ে হচ্ছে সে দৌড়ে পালিয়ে গিয়েছে, এরকম ঘটনা। এবং সন্দেশখালীতে বেশ কয়েকটা জায়গায় সংঘর্ষ হয়েছে। সরবেরিয়াতে বিজেপি তৃণমূলের সংঘর্ষ হয়েছে, সেখানে তৃণমূলে দেখলাম একজনের মাথা ফেটেছে, একজনের হাতে জখম হয়েছে তারা। এবং পরবর্তীকালে বয়ারমানিতে সেখানেও গোলমাল হয়েছে, বিজেপির কর্মীরা সেখানে অবরোধ করেছে। এবং সন্দেশখালীতে বিক্ষিপ্ত বেশ কয়েকটি ঘটনা বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে। তো এটা সারাদিন ধরে সন্দেশখালীতে সেটা চলেছে বসিরহাট আসনের মধ্যে। তো বসিরহাট আসন শুধু সন্দেশখালী নিয়ে নয়, কারণ সেখানে হারোয়া আছে, হিঙ্গলগঞ্জ আছে, মিনাকা আছে, বাদুরিয়া আছে, বসিরহাটের 2টো আসন আছে, সেখানে খুব একটা গোলমালের খবর আসেনি। এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে সবচেয়ে বেশি ভোট পড়েছে, অন্তত বিকেল পর্যন্ত যাচ্ছে যে তথ্য এসছে। তো মিডিয়া সন্দেশখালীতেই বেশি কনসেন্ট্রেট করেছিল, কারণ হচ্ছে যেহেতু সন্দেশখালী আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। কিন্তু বাকি 6টি অ্যাসেম্বলিতে সেখানে মোটামুটি ভালো ভোট হয়েছে। এবং পাশাপাশি অন্য যে কারণে যাদবপুরে কিছু অভিযোগ করেছে সিপিএম, সেখানে যাদবপুরে সিপিএম এর ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে বলে সিপিএম অভিযোগ করেছে সৃজন ভট্টাচার্য। এরকম বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন কেন্দ্র থেকে সকালে তাপস রায়, উত্তর কলকাতা বিজেপি প্রার্থী, তিনি কাশীপুর এলাকায় গেলে তাকে দেখে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা। পরবর্তীকালে বেলেঘাটাতেও তাকে একইভাবে বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে, তাপস রায়কে পড়তে হয়েছে। তো মোটামুটি ভাবে ম্যাক্সিমাম জায়গাতে বিরোধী দলের প্রার্থীদেরই হচ্ছে কি বলে বিক্ষোভের মুখে পড়তে দেখা গিয়েছে। শাসক দলের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে যেখানে গেছে। এবং বরানগরে যেটি ঘটেছে সকালে, সেটি হচ্ছে যে
বরানগরে যে বিধানসভার উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে সেখানে তৃণমূল কাউন্সিলরের তর্কাতর্কি হয়, তারপরে তন্ময়বাবু তার গায়ে হাত দিলে সেখানে হাতাহাতি শুরু হয়ে যায় এবং তন্ময়বাবু প্রচন্ড উত্তেজিত হয়ে পড়েন সেই ঘটনাতে। কারণ তৃণমূল অভিযোগ করেছিল সেই কাউন্সিলর যে তন্ময়বাবু বুথে এসে ভোটারদের প্রভাবিত করছেন। তন্ময়বাবু সেটাকে অস্বীকার করেন, তিনি বলেছেন যে তার অধিকার আছে বুথে আসা, এবং সেই নিয়ে তর্কাতর্কির জেরে হচ্ছে তন্ময়বাবু উত্তেজিত হয়ে সেই তৃণমূল কাউন্সিলরের যে গায়ে হাত দিলে সেখানে হাতাহাতি শুরু হয়ে যায়। তারপরে যাই হোক লোকজন সেখানে তাদেরকে ছাড়িয়ে নিয়ে শান্ত করেন। বরানগরে এরকম একটা উত্তেজনা হয়েছিল। তো এই হচ্ছে মোটামুটি চালচিত্র। বিরোধীরা বিভিন্ন জায়গায় হচ্ছে এইরকম ধরনের অভিযোগ করেছে, কিন্তু তৃণমূলের তরফে মেজর কিছু অভিযোগ ছিল না। তৃণমূল একমাত্র সন্দেশখালীতে অভিযোগ করেছে যে তাদের কর্মীদের সেখানে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছে বা এইরকম। বাকি জায়গাতে তৃণমূল বলেছে যে মোটামুটি ভালোই ভোট হয়েছে। তো আমি তৃণমূলের দু একজনের সঙ্গে বা বিজেপিরও দু একজনের সঙ্গে কথা বলছিলাম, তারা পরিষ্কার বিজেপির লোকজন বলছিল যে সপ্তম দফা যে 9টি আসনে ভোট ছিল সেই 9টি আসন মোটামুটি তৃণমূলেরই সেটা মাঠ। কারণ এখানে তো এই 9টি আসনে তৃণমূল দীর্ঘদিন ধরে হচ্ছে নির্বাচনগুলোতে, লোকসভা নির্বাচনগুলোতে জিতে এসছে। এখন এই 9টি আসন তৃণমূলের দখলেই রয়েছে। তো সেক্ষেত্রে তারা বলেছে যে তারা তৃণমূল মাঠেই তারা খেলতে নেমেছিলেন এদিন, এবং তৃণমূল যেভাবে সাংগঠনিকভাবে এখন শক্তিশালী রয়েছে বা ভোটের দিন এবং যেভাবে তাদের উপস্থিতি দেখা গিয়েছে রাস্তাতে, সেক্ষেত্রে তারা আশাবাদী যে 9টি আসনই তারা জিতে আসবেন। এখন যাই না, তার জন্য আমাদের 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। যাই হোক, বিরোধী দলের বিভিন্ন নেতা নেত্রীরা তারা যারা অভিযোগগুলো করেছেন সকলের সঙ্গে মিডিয়া ছিল, মিডিয়া নিয়ে তারা ঘুরেছেন এবং তারা অভিযোগ করার পরে মিডিয়া সেটা ফলাও করে সারাদিন ধরে প্রচার করেছে। তৃণমূলের লোকরা অনেকেই বলেছেন যে ওদের হচ্ছে মিডিয়া সর্বস্ব হচ্ছে ব্যাপার, কারণ মানুষের সঙ্গে যোগাযোগ নেই, মিডিয়া নিয়ে ঘুরে মিডিয়ার কাছে অভিযোগ করেই হচ্ছে সারাদিন ভোটের দিন কাটে। কারণ হচ্ছে ভোট পরিচালনা করার জন্য যে কর্মী বাহিনী, যে ডেডিকেটেড ফোর্স দরকার হয় সেটা ওদের নেই। তাই ওরা মিডিয়ার সামনে গিয়ে হম্বিতম্বি করে সেখানে মিডিয়ার সামনে বক্তৃতা দিয়ে তারা অ্যাটেনশন করার চেষ্টা করেন এবং সারাদিন প্রচারে থাকার চেষ্টা করেন। যে হেরে গেল একটা প্রচারের মধ্যে রইলাম, এইটা হচ্ছে বিরোধীদের স্ট্র্যাটেজি, এটাই তৃণমূলের অভিযোগ। এখন যাই হোক, কোন স্ট্র্যাটেজি তারা শেষ পর্যন্ত ক্লিক করবে বা কারা জিতবে তার জন্য তো আমাদের ফল পর্যন্ত আর 2-3 দিন অপেক্ষা করতেই হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।